আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 65 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। পরীর কথায় আরিয়ানের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু বলতে নিবে তার আগেই পরী আবারও বলে ওঠে, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব। আরিয়ান পরীর মুখে হাত দিয়ে থামিয়ে দেয়, দুই দিকে মাথা নেড়ে না বলে, আমরা একসাথে বাঁচবো, আমাদের সুন্দর একটা পরিবার হবে, তুমি আমি আর। পরী কপাল কুঁচকে তাকায় আরিয়ানের দিকে, জিজ্ঞাসা করে, আর কি? থামলেন কেন? আর কে? আরিয়ান পরীর দুই গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তুমি আমি আর আমাদের প্রিয়ান। পরী অবুঝের মতো প্রশ্ন করে, সেটা আবার কে? পরী প্রশ্ন শুনে আরিয়ান সূচক উচ্চারিত করে বলে, আমাকে তাহসিন বলেছিল তুমি সব ভুলে যাচ্ছ, শর্ট টার্ম মেমোরি লস। এখন তো দেখছি সত্যি তাই, নিজের বাচ্চার কথা নিজেই ভুলে গিয়েছ। পরী আরিয়ানের কথা শুনে একটু রাগ দেখিয়ে বলে, আমি মোটেও ভুলে যাচ্ছি না, আমার বাচ্চা কোথায় থেকে আসলো? আরিয়ান কপালে হাত রেখে বলে, উফ আল্লাহ, তোমার এই বান্দিকে কি দিয়ে তৈরি করেছো? ব্রেন দিতেই ভুলে গেলে না কিভাবে? এই আপনি খুলে বলুন তো, আমি সত্যি বুঝছি না, বিশ্বাস করুন। পরী করুণ গলায় বলা কথাগুলো শুয়ে আরিয়ান একটু শান্ত হয়ে বলে, এই মাসে তোমার পিরিয়ড হয়েছে। পরীর বুকার মতো দুই দিকে মাথা নেড়ে বলে, না হয়নি। গতবার কত হয়েছিল সেটা মনে নেই। পরীর দিকে নিয় দৃষ্টিতে তাকিয়ে থেকে আরিয়ান জিজ্ঞাসা করে, তোমাকে বাড়িতে কেউ কিছু বলেনি? না, আপনি বলবেন। তুমি প্রেগনেন্ট হানি। পরী পেটে হাত রেখে আরিয়ান আরও বলে, এই যে এখানে তোমার আর আমার অস্তিত্ব বড় হচ্ছে, আমার রক্ত তোমার দেহে স্থান পেয়েছে, যাকে তুমি ধীরে ধীরে বড় করছো। আরিয়ানের কথায় পরী চোয়াল বুঝে যাওয়ার মতো অবস্থা, এতটাই অবাক হয়েছে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। অবাক হয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বলে, আমি 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 প্রেগনেন্ট? আপনি সত্যি বলছেন? এই সেন্সিটিভ একটা বিষয় পরীকে এখনও জানানো হয়নি দেখে আরিয়ান বেশ অবাক হলো। কেন জানানো হয়নি সেই কারণ আরিয়ানা অজানা, কিন্তু কিছু আশপাশ করতে পারছে। সেই সংখ্যা নিজের মধ্যে চেপে রেখে পরীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়েই বলে, হ্যাঁ সত্যি বলছি, আমরা বাবা মা হতে যাচ্ছি। এখন তোমাকে আরও সাবধানে থাকতে হবে, আমার কথা মতো চলতে হবে। পরী চোখের পানি মুছে আরিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমার পেটে বাচ্চা আছে আমি কিছুই জানি না, আর আপনি নাম ঠিক করে ফেলেছেন? পরী কথায় আরিয়ান একটু শব্দ করে হেসে ওঠে। আরিয়ানের সেই হাস্যোজ্জ্বল মুখের দিকে পরী অবাক নয় না তাকিয়ে থেকে ভাবে, কতদিন পর এই মুখটা দেখলাম এই মুখের হাসি, এই মুখে আমার সুখ, শান্তি, জীবন মরণ সব, আমার ভালোবাসা। পরীর ভাবনার ছেদ ঘটে আরিয়ান বলে, এই নাম তো আমি ঠিক করেছি 1 দশক আগে। মানে? আরিয়ান পরীকে বলে, বলছি, তবে আগে বালিশ ঠিক করে দাও, বসে থাকতে কষ্ট হচ্ছে। আরিয়ানের কষ্ট হতে শুনে পেরে পরী বিচলিত হয়ে উঠে কম্পিত কণ্ঠেই বলে, কষ্ট হচ্ছে আগে বলবেন তো, আমিও কি বেকুব দেখুন, সেই কখন থেকে আপনাকে বসিয়ে কথা বলে যাচ্ছি, আপনি শুয়ে পড়ুন। দ্রুত ওকে ধরে হাত থেকে স্ট্রেস নিয়ে পরী ওকে শুয়ে দেয়। তারপর আরিয়ানের পাশে বসে পরীর হাতটা নিয়ে আরিয়ানের বুকে ঠিক মাঝখানটায় রেখেই বলে, আমি যখন দেশ ছেড়ে গিয়েছিলাম তারপরে ঠিক করেছিলাম আমাদের সেই বেবি হোক, তার নাম প্রিয়ান রাখবো। আরিয়ান আর পরী মিলে প্রিয়ান পছন্দ হয়েছে। আরিয়ানের বুকে হাত বুলিয়ে দিতে দিতে পরী বলে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, যদি আপনার সাথে বিয়ে না হতো তখন কি করতেন? আরিয়ান একটু গা ছাড়া ভাব নিয়েই বলে, কি আর করতাম, আইব্রো তো থাকতাম না, যাকে বিয়ে করতাম তার সাথে সব করতাম, তারপর বাচ্চা হলে নাম এটাই রাখতাম। আরিয়ানের কথা শুনে পরে আলতো করে বুকে একটা চড় দিয়ে বলে, খুব সব অন্য কাউকে বিয়ে করার এই জন্যই হয়নি। পরীর কথা শুনে আরিয়ান নিচে ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলে, এদিকে আসো। কোন দিকে? বুকা বউ আমার বুকে আসো। পরী ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, দরজা খোলা। আরিয়ান ভাবলসীনভাবে জবাব দেয়, থাকুক, আমার শূন্য বুকটাকে পূর্ণ করো। আরিয়ানে আবদার পরে আগ্রহ করতে পারে না। ধীরে খুব সাবধানে আরিয়ানের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে থাকে। আরিয়ান পরীকে নিজের দুই বাহুতে বন্ধনে আবদ্ধ করে নেয় পরম যত্নে। চোখ বন্ধ করে সে অনুভব করলো এক অচেনা শান্তি, যেন পৃথিবীর সব কোলাহল এক মুহূর্তে থেমে গেছে। যত্নের সীমা অতিক্রম করে সে নিজের দুই বাহুতে নিয়ে একে অপরকে আলিঙ্গন করলো। সেই মুহূর্তে সময় যেন থেমে গেছে, শুধু দুইজনের নিঃশব্দ হৃদয় স্পন্দন চলছে নির্বিধি। আরিয়ান বাড়িতে ফেরা আজকে 7 দিন পার হয়েছে। এই 7 দিনে পরী এক মুহূর্তের জন্য আরিয়ানের পাশ থেকে নড়েনি। পরীর যত্ন ভালোবাসা আগলে রাখার আরিয়ানের নিজেকে পরিপূর্ণ সুস্থ মনে হলো। এদিকে পরী নিজে সুস্থ হয়ে উঠেছে ধীরে ধীরে। শুধু দুর্বলতার জন্য মাঝে মাঝে শরীর খারাপ লাগা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। এই সপ্তাহে আরিয়ানকে আবারও সিঙ্গাপুরে যেতে হবে চেক আপের জন্য। আরিয়ানের জ্ঞান ফেরার পরের দিন ডক্টর ওকে ছাড়তে রাজি ছিল না। আরিয়ান নিজে ডক্টরের সাথে কথা বলে তারপর লিস্ট নিয়ে বাংলাদেশে ব্যাক করেছিল, কিন্তু ডক্টর বারবার বলেছিল যেন 14 দিনের মধ্যে এসে চেক আপ করে যেতে। আরিয়ান আবারও দেশের বাইরে যাবে শুনে পরীর মধ্যে অস্থিরতা কাজ করছে। পরীর এমন অবস্থা, অস্থিরতা, উদ্বিগ্ন হওয়া আরিয়ান একটু একটু এনজয় করছে। পরী শুধু ওর পাশে বলছে, পরীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। যতবারে পরীকে নিয়ে যাওয়ার কথা বলছে আরিয়ান, ততবারে পরীকে বলছে পাসপোর্ট ভিসার কথা।
এদিকে এতদিন ভার্সিটি অফ দেওয়ার কারণে পুরী অনেক পিছিয়ে পড়েছে, এখন আবার প্রেগনেন্সির জার্নি, সব মিলিয়ে পুরী সর্বদিক দিয়ে ব্যস্তময় পরিবেশ সৃষ্টি হতে চলেছে। আসরে নামাজ পড়ে আরিয়ান আর পুরী একসাথে ড্রয়িং রুমে এসে বসে। ওদেরকে দেখে তালহা, তাসনিয়া, প্রেরণা আর আরাফ এসে ওদের সাথে বসে। মুমতাহিনা বেগম আগে থেকে সোফায় বসে কথাই সেলাই করছিল। ওদের সকলকে দেখে মুমতাহিনা বেগম মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। মুমতাহিনা বেগমকে কথা সেলাই করতে দেখে আরিয়ান বলে, তোমাকে কতবার নিষেধ করেছি এভাবে সেলাই না করতে, চোখে চশমা লাগিয়ে এসব করা কি দরকার? মুমতাহিনা বেগম সেলাইয়ে মনোযোগ দিয়ে আরিয়ানকে বলে, আগে তো তোদের জন্য করতাম, এখন এই ছোটো ছোটো কথাগুলো করছি আমার নাতি নাতনির জন্য। নাতি নাতনি কথা শুনে আরাফ জিজ্ঞাসা করে, বড় আম্মু নাতি নাতনি আবার কে? আরাফের কথা শুনে সকলে হেসে ফেলে, কিন্তু পুরী চোখ বুজে লজ্জা। আরাফের কথা শুনে প্রেরণা হাসতে হাসতে বলে, তুই কি বুকারে, এটাই জানিস না পুরী আপু আর আরিয়ান ভাইয়ের বেবি হবে, সেটা নাতি নাতনি? প্রেরণার কথা শুনে সম্পূর্ণ বুঝতে না পেরে আরাফ আবার প্রশ্ন করে, পুরী আপু আর আরিয়ান ভাইয়ের বেবি নাম কি নাতি নাতনি? আরাফের কথায় ড্রয়িং রুমে আরেক দফা হাসির রোল। এবার প্রেরণাকে কিছু বলতে না দিয়ে মুমতাহিনা বেগম বলেন, নাতি নাতনি কারোর নাম হয় না আরাফ বাবু, তোমার পুরী আপুর ছেলে হবে নাতি আর আমার মেয়ে হলে নাতনি, কিন্তু এইটা কারোর নাম না। আরাফ মাথা চুলকে বলে, পুরী আপুর বেবি আমাকে কি ডাকবে? আরাফের সাথে সাই দিয়ে তাসনিয়া বলে ওঠে, বড় আম্মু আরাফ ঠিক বলেছে, কি ডাকবে আমাদের? একদিক দিয়ে আমার মামা খালা হব, আরেক দিয়ে ফুপু আর চাচা, তাহলে কি ডাকবে? ওদের আলোচনা শুনে পুরী লজ্জায় যেন আরও মিশিয়ে যাচ্ছে। তাসনিয়া কথা শেষ হলে আরাফ ফট করে বলে ওঠে, দুইটা মিলে যেটা হবে সেটাই ডাকবে। এই ধর আরিশা আপু তুই প্রেরণাকে ডাকবে খাফু, আর তাসনিন ভাইয়া আমাকে আর আরাফকে ডাকবে মাচা বলে। হিহি কেমন হবে? তাসনিয়া তালহার মাথা গাট্টা দিয়ে বলে, হুট মাথা মোটা কোথাকার, এইটা কোনো ডাক হলো? তাসনিয়া গাট্টা মেরে তালহা ফেরত একটা মায়ের দিয়ে দিল। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। উপক্রম সেই সময় আরিয়ান একটু জোরে বলে ওঠে, সবাই একদম চুপ। আরিয়ানের ধমক শুনে ওরা ঠান্ডা হয়ে যায়, চুপ করে এক জায়গায় বসে যায়। তোমাদেরকে খাফু খাচা কোনোটাই বলবো না, আঙ্কেল আন্টি বলবে। আঙ্কেল আন্টি মানে মামা, চাচা, ফুফু, খালা সব বোঝায়, ঠিক আছে? না ঠিক নেই ভাইয়া। আরিয়ানের কথা শেষ হতে আরাফ বলে ওঠে। আরাফে অবজেকশন শুনে আরিয়ান দুই হাত বুকের সামনে বেঁধেই বলে, কেন ঠিক নেই ছোট উস্তাদ? আমাকে ডাকবে ছোট মামু বলে, আমি আর তোমার বেবি মিলে একসাথে খেলা করব। আরাফের সাথে সম্মতি জানিয়ে আরিয়ান বলে, ঠিক আছে আপনার যা মর্জি। সকলে বসে আরিয়ান আর পুরীর সাথে ওদের বেবি নিয়ে কথা বলতে থাকে। কে কি নামে ডাকবে, কে গোসল করাবে, খাইয়ে দেবে, কুলে রাখবে, সব কিছু বসে বসে ঠিক করছে। সকলের মধ্যে উচ্ছ্বাস আনন্দ দেখে আরিয়ানের মনে প্রশান্তি নেমে আসে। এতটাও দ্রুত বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না আরিয়ানের, কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান ছিল অন্যরকম। তাই তো এক কঠিন পরিস্থিতিতে পুরীর মা হওয়ার সংবাদ আসে। একটা ছোট প্রাণের আগমন একটা পরিবারের সম্পূর্ণ প্রবাহিত, তারই বহির্প্রকাশ ঘটেছে সকলের আনন্দে। ডিনার শেষ করে পুরী রুমে এসে চুলবেনি করছিল। আরিয়ান তখন নিচে ফিরোজ খানের সাথে সিঙ্গাপুরে যাওয়ার বিষয়ে কথা বলছে। কথা শেষ করে আরিয়ান ঘরে এসে অনেকক্ষণ পর পায়ের সমস্যা আগে থেকে একটু কম হওয়া স্কেচ বাদে হাঁটতেছে আরিয়ান। ঘরে ঢুকতেই দেখতে পায় পুরী খাটের এক পাশে কমফোর্ট মুড়ি দিয়ে শুয়ে আছে। এসি ঠান্ডা হিমশীতল বাতাসে পুরো রুম শীতকার বিরাজমান। পুরীর এমন কাণ্ডে আরিয়ান ওর দিকে এক ঝলক তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে দরজা আটকে এসির পাওয়ার স্বাভাবিক করে দিয়ে ধীরে ধীরে পুরীর পাশে যেয়ে হেলান দিয়ে বসে। পুরী ঘুমের ভান করে শুয়েছিল। আরিয়ানের রুমের প্রবেশ করা থেকে খাটে এসে বসা পর্যন্ত পুরী সবটাই টের পেয়েছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। আরিয়ান পুরীর সমস্ত প্ল্যান বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে পরপরই আবার স্বাভাবিক হয়ে ঘড়ির সময় দেখে নেয়। সাইড টেবিলের ওপর থেকে ফোন নিয়ে কানে ধরে মিথ্যা মিথ্যা কথা বলার ভান করে, হ্যালো ইমন, হ্যালো বল। আরে থ্যাংক ইউ দোস্ত, তোরা ছাড়া আমার বার্থডে আর কে বা মনে রাখবে? কয়েকদিন আগে তো মরতে মরতে বেঁচে উঠলাম, আর পড়তে পারিস পুনর্জন্ম নিলাম। এতটুকু বলে একটু থেমে পুরীকে দেখে নেয়। কমফোর্টের আড়াল থেকে পুরী মনোযোগ দিয়ে সব শুনছে। আরিয়ান আবার পুরীকে নিয়ে শুনিয়ে বলে, পুরী তো ঘুমিয়ে পড়েছে। আরে দোস্ত, বউটার শরীর খারাপ, এছাড়া কিছুদিন আগে শর্ট টার্ম মেমোরি লস ভুলে গিয়েছিল, তাই হয়তো মনে নেই। শর্ট টার্ম মেমোরি লসের সাথে ফুল টার্ম আবার বার্থডে ভুলে গিয়েছে। আরিয়ানের কথা শেষ হতে দেরি হয়, কিন্তু পুরী কমফোর্টে ঝাড়া দিয়ে ফেলে উঠে দেরি হয় না। রেগে মেগে আরিয়ানকে বলে, আমার ফুল টাইম মেমোরি লস হয়েছে তাই না? তাহলে কি এই ঘরে থাকতাম তো অন্য কারোর ঘরে। একটু থেমে পুরী আবারও বলে, আপনার কেমন বন্ধু? হ্যাঁ, 12টা বাজার আগে উইশ করেছে, আবার তার সাথে আপনি আমার বদনাম করছেন। রাগে ফুসতে ফুসতে আরিয়ানকে কথাগুলো বলে পুরী। এমনিতেই প্রেগনেন্সিতে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে এই হাসে, এই তো কাঁদে, আবার এই রাগ করে, এই অভিমান। এখনই আরিয়ানের কথাগুলোতে তেজে বেগুনে জ্বেলে ওঠে পুরী। আরিয়ান ধীরে কান থেকে ফোন নামিয়ে পুরীর দিকে বোকা বোকা ভাবে তাকিয়ে প্রশ্ন করে, তুমি তাহলে ঘুমুনি জেগে আছো? পুরীর আগে বড় বড় শ্বাস ফেলে বলে, না, ঘুমালে কি জানতে পারতাম আমার ফুল টাইম মেমোরি লস হয়েছে। আরিয়ান পুরী হাত ধরতে গেলে পুরী এক ঝটকা দিয়ে আরিয়ানের হাত সরিয়ে দেয়।
আরিন এবার জোর করে পুরীর হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, তোমার ফুলটা মেমোরি লস হলে ভালোই হবে, আমরা নতুন করে প্রেম করব, তুমি আগের মতো আবার ভয় পাবে, লজ্জা সংকোচ মিলিয়ে যাবে, ভয়ে ভয়ে তীর তীর করে কাঁপবে ঠোঁট জোড়া দেখে আমি আবারও বিহমিত হব। আরিয়ান ভেবেছিল কথাগুলো বলে পুরী মন মেজাজ সব ঠান্ডা হবে, কিন্তু না, এবার আরও রেগে গিয়ে পুরী আরিয়ানের থেকে দূরে সরে এসে বলে, তার মানে আমি এখন পুরনো হয়ে গিয়েছি, এই জন্য নতুন করে লাগবে, আমাকে এখন আর ভালো লাগে না, মাত্র 3 মাসে পুরনো হয়ে গেলাম। পুরীর কথা শুনে আরিয়ান তাজ্জব বনে যায়, মনে মনে নিজেকে বকতে বকতে বলে, যা বাবা বললাম কি বুঝলো কি, কি জ্বালায় পড়েছে আল্লাহ বাঁচাও। কিন্তু মনের কথা মনে চেপে রেখে পুরীর কাছ থেকে সরে এসে বসে। আরিয়ান সরে আসতে পুরী ঝাঁচালো কণ্ঠেই বলে, একদম কাছে আসবেন না, আমি তো পুরনো হয়ে গিয়েছি, আপনার তো এখন নতুন লাগবে। কথাটা বলে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দেয়। পুরীকে আবারও কাঁদতে দেখে আরিয়ান মোনাজাত করার মতো করে 2 হাত উপরে তুলে বলতে থাকে, হে আল্লাহ, তোমার এই বান্দিকে কি দিয়ে বানাইছ, এই হাসি তো এই কাঁদে, এই আবার রাগ করে, সমস্ত কিছু ঠেসে ঠেসে দিছে, আমাকে বোঝার ক্ষমতাটা একটু দিতে, তাহলে তো এখন আমার এই অবস্থা হতো না। আরিয়ানের কাণ্ড দেখে পুরী কান্নাকাটি থামিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, হাত দুটো একইভাবে রেখে আরিয়ান একবার পুরীকে দেখে নেয় তো আরেকবার বলতে থাকে, বিধি তুমি বলে দাও আমি কার, একটি আরিয়ান খান, বউ পুরী রাগ অভিমান নাকি ভালোবাসার দাবিদার। আরিয়ানে এমন ছন্দবিলীন লিরিক্স শুনে পুরী কান্নার মাঝে হেসে দিয়ে বলে, আপনি একটা পাগল। আরিয়ান হাত নামিয়ে পুরীর গাল ধরে বলে, হ্যাঁ, আমার বউয়ের জন্য পাগল, আমার হানির জন্য পাগল। হঠাৎই পুরীর ফোনে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনতে পুরী ফোন হাতে নিয়ে দেখে 12টা বেজে গিয়েছে। দ্রুত অ্যালার্ম বন্ধ করে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ঘরে থাকা ফ্রিজের দিকে এগিয়ে যায়। আরিয়ান পুরী তাড়াহুড়া দেখে বলে ওঠে, আস্তে নামো, পড়ে যাবে। যাব না বলতে বলতে পুরী ফ্রিজের দরজা খুলে একটা কেক বের করে টেবিলের উপর রেখে ফ্রিজ বন্ধ রেখে ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিয়ে আরিয়ানের সামনে ধরেই বলে, শুভ জন্মদিন প্রাণপ্রিয় স্বামী, শুভ জন্মদিন আমার প্রাণের মানুষ, ভালোবাসার ভরসা, মনে নরমতো জায়গা, যে মানুষকে ভালোবাসি আমি নিজের থেকেও বেশি। তুমি জানো পৃথিবীর হাজারো শব্দ আছে, কিন্তু তোমার জন্য ঠিক উপরোক্ত শব্দ খুঁজে শুধু একটাই পাই, আমার। তুমি আমার ভরসা, আমার শান্তি, আমার তীব্রতা আকর্ষণ, আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা। আমার চাওয়া পাওয়ার তালিকায় তুমি প্রথম, তুমি শেষ, আর আমার তা কোনোদিনও বদলাবে না। আজ তোমার জন্মদিন, কিন্তু এ তো তোমার উদযাপনও নয়, কারণ আজ পৃথিবীতে সেই মানুষটাকে জন্ম দিয়েছিল যার কাছে এসে আমি নিজেই সমস্ত ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাতে পেরেছি। তোমাকে জড়িয়ে রাত ভোর হয়ে যাক, চোখের ইশারায় কথাগুলো বুঝে নেওয়া অভ্যাস হয়ে যাক, রাতে নীরবতা তোমার বুকের ওপর মাথা রাখার অধিকারটুকু অটুট থাক। শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমার হৃদয়ের প্রতিটি হৃদয় স্পন্দনে তোমার নাম থাকে, আজও, আগামীকালও, সারা জীবন। আজও কিছু চাই না তোমার থেকে, শুধু এটুকুই, তোমার সব রাস্তা, সব রাত, সব অবসাদ শেষমেশ নামক আমার 2 হাতের ভেতরেই। শুভ জন্মদিন আমার প্রথম ও শেষ ভালোবাসা, আমার গভীরতম প্রেম, আমার অধিকার। তুমি থাকো আমার পাশে, যেমনভাবে জড়িয়ে থেকেছে বৃষ্টি ফোঁসার ঘাসে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে পুরী থামে, হাস্যদুল মুখে চেয়ে থেকে আরিয়ানের দিকে। ঘরে জ্বলতে থাকা হালকা ডিম লাইট এর আলো, মোমবাতির নরম উষ্ণ আলোয় পুরী হাস্যদুল মুখটা যেন আরও মোহময়িত দেখায় আরিয়ানের কাছে। আরিয়ান বাকরুদ্ধ, পুরী প্রতিটা কথা, প্রতিটা অভিব্যক্তি আরিয়ানের মস্তিষ্কে ঝংকার দিয়ে বাঁচতে থাকে। শব্দগুলো হারিয়ে গিয়েছে পুরী উচ্চারিত শব্দের মাঝে। আরিয়ানকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে পুরী কেকটা এগিয়ে দিয়ে বলে, আসুন কেক কাটি। পুরীর দিকে আরিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি আমাকে কি বললে? পুরী অবাক হয়, সে আবার কি বলল? শুধু উইশ করলো, নিজের মনে কথাগুলো কি বললাম। পুরীর হাত থেকে কেকটা নিয়ে পাশে রেখে বলে, তুমি আমাকে তুমি বলে সম্বোধন করলে? পুরী একটু ঘাবড়ে যায়, মানে হ্যাঁ, অনেক প্র্যাকটিস করে তারপর বলতে পেরেছি। আরিয়ান এগিয়ে যেয়ে পুরীর 2 গালে হাত রেখে পুরী কপালে চুমু দিয়ে বলে, আপনি করে বলবেন, তুমি করে বলবে, তোমার কাছ থেকে তুমি সম্বোধন শুনতে শান্তি লাগছে। আচ্ছা, তার আগে কেকটা কাটুন। আরিয়ান পুরী গাল ছেড়ে দিয়ে মাথার পিছনে হাত দেয়, বেনি করা চুল সামনে এক ধাপ করে বেনি খুলতে খুলতেই বলে, তোমার দীঘল কালো চুলে আমি হারিয়ে যাই। সেই চুল কি বেঁধে রাখা শোভা পায়? আরিয়ানকে কোনো কিছু না বলে নিবিষ্ট দৃষ্টিতে দেখতে থাকে। চোখের তৃষ্ণা নিরাবিত হয় না, যতই দেখে ততই তৃষ্ণা বাড়ে। পুরীর চুল খুলে দিয়ে কেকে হাতে নেয়, 2 জনে মিলে একসাথে কেক কাটে। পুরীকে প্রথম খাইয়ে দেয় আরিয়ান। তারপর যখন পুরী খাওয়াতে যাবে তখন আরিয়ান ওকে বাধা দেয়, বাধা দিয়েই বলে, এভাবে তো আমি খাবো না। পুরী একটু কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, তো কিভাবে খাবেন? আরিয়ান পুরী প্রশ্ন শুনে একটু দুষ্টু হাসি দিয়ে সামনে প্রচলিত মোমবাতি নিভিয়ে দেয়, কেকের এক টুকরো দিয়ে বাকির পাশে টেবিলে রেখে দেয়। এগিয়ে যে পুরী গেলে কেকের ক্রিম লাগিয়ে দেয়। পুরী আরিয়ানের এমন কাজে পুরী কিছু বলতে যাবে, তার আগে আরিয়ান এগিয়ে যায়।
তার ঠোঁট স্পর্শ করলো পুরীর গাল প্রথমে। সেই জায়গায় থেকে ক্রিমটুকু খুব ধীরে আকরণ তাড়াহুড়া ছাড়া কামড়ায় ভেজা নীরবতায় ঠোঁট ছুঁয়ে দিয়ে তুলে নিল। পুরীর নিঃশ্বাস থেমকে গেল। আরিয়ান মাথা সামান্য কাত করে পুরী গালে থেকে সরে এসে ঠোঁটের উপরে ক্রিম সাদা অংশ লাগিয়ে নেয়। ধীরে এগিয়ে যায় পুরীর তিরতির করে কাপা ঠোঁট থেকে ঠোঁট ছুঁয়ে লেগে থাকা ক্রিমটুকু নিয়ে নেয়। আরিয়ান পুরীর সেই ঠোঁট থেকে সরে আসলো, থেমে রইল না, ঠোঁট ছাড়ল না, এক ফোঁটা ক্রিমও ফেলে রাখলো না। ঘরে বাতাস তখন ভারী, দুইজনের নিঃশ্বাস যেন প্রতিধ্বনিত হচ্ছে বারে বারে। আরিয়ান পুরী ঠোঁট ছেড়ে দিয়ে পুরী পেটে হাত রেখে ফিসফিস করেই বলে, একটু সহ্য করে নিও প্রিন্সেস, পাপা নিডস ইউর মাম্মা টুডে। আই ওন্ট বি সো রুড, আই প্রমিস। পুরী যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগে আরিয়ান আবারও দখল করে নেয় পুরীর ননন উষ্ণ ঠোঁট জোড়া, কিন্তু এবার আরও বেশি গভীরভাবে। পুরীর দম যেন ফুরিয়ে আসে, কিন্তু আরিয়ানের উষ্ণতা যেন আজকেও থামবে না। পুরী অবস্থা বুঝে একটু ছেড়ে দিয়ে পুরী গলায় ঘাড়ে ঠোপ ডুবিয়ে দেয়, ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে তোলে। পুরীর কানে কাছে মুখ নিয়ে ধীর হালকি সুরে বলে, তোমাকে ডুবেছে মন, দেহ প্রাণ আত্মরাত্মা, তোমাতেই শুরু তোমাতেই শেষ। তৃষ্ণার হৃদয়ে এক পলক বৃষ্টি হয়ে ঝরে যাও, মিশে যেতে দাও, আমার বাধা দিও না। আরিয়ানের কথা কোনো প্রত্যুত্তর না করে দেহের ভার ছেড়ে দেয়। আরিয়ানের ঠোঁটের স্পর্শে হাতের অবাধ্য বিচরণ পুরী প্রতিটা শিরা উপশিরা অদৃশ্য তুফানের সৃষ্টি করেছে। খেই হারিয়েছে অনুভূতির সাগরে, পুরীর মাঝে নিজেকে হারিয়ে ফেলায় আরিয়ান। তাদের মাঝে দূরত্ব নামের কোনো জিনিস আর থাকে না, থাকে শুধু এই ওপরের প্রতি অনুভূতির চরম অনুভব। আজ 10 নভেম্বর, আরিয়ানের জন্মদিন। আরিয়ানের দেশে আসার পর থেকে মুমতাহিনা বেগম ভেবে রেখেছিল এবার ছেলের জন্মদিনে সেই মাদ্রাসায় এতিম শিশুদের একবেলা খাওয়াবেন। খানবাড়িতে ঘটা করে কেক কেটে জন্মদিন পালনের নিয়ম কোনো কালই ছিল না, তাই তো ভিন্ন রকম আয়োজন। ভোরবেলা সকলের জন্য নাস্তা রেডি করে দুপুরের জন্য সব গোছাতে শুরু করেছে মুমতাহিনা বেগম। খাবার টেবিলে তাহসিন এসে জিজ্ঞাসা করে, ভাইয়ার জন্মদিন উপলক্ষে আজকে স্পেশাল নাস্তা আছে? মুমতাহিনা বেগম রান্নাঘর থেকে এসে তাহসিনকে বলে, নাস্তা তো আরিয়ানের পছন্দ খিচুড়ি আর গরু মাংস ভুনা। তাহসিন দুই হাত এক জায়গায় করে ঘষতে ঘষতে বলে, উফ দারুণ, সবার জন্য, আমি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি দাও। মুমতাহিনা বেগম তাহসিনের খাবার বেড়ে দিতে দিতে বাকি সকলকে হাজির। আরিয়ান আর পুরী একসাথে নেমে আসে। পুরীকে এক মুহূর্ত একটু ছাড়েনি। খাবার টেবিলে এসে বসতে তাহসিন বলে, হ্যাপি বার্থডে ভাইয়া, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তাহসিনের কথা কানে যেতেই তালহা তাসনিয়া প্রেরণা একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে ভাইয়া। সকলের শুভেচ্ছা হাসি মুখে গ্রহণ করে আরিয়ান হাসি মুখে বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরিয়ানে থ্যাংক ইউ শুনে তালহা বলে, আরিয়ান ভাইয়া, উফ উফ, শুকনো থ্যাংক ইউ হবে না, টিট চাই, টিট দাও। তালহার কথায় তাল মিলিয়ে বাকি সকলের সম্মান সুরে বলে ওঠে, টিট চাই, টিট চাই, টিট চাই, টিট চাই। আরিয়ান ওদের থামাবে তার আগে ফিরোজ খান উপস্থিতি ওদের চুপ করিয়ে দেয়। ফিরোজ খান থেকে দেখে সবাই চুপচাপ নিজের মতো খাওয়াই মনোযোগ দেয়। নিজের আসনে বসে ফিরোজ খান বলে, বার্থডে ট্রিট পেলে গিফট দিতে হবে তো, সবাই কি গিফট দেবে বলে ঠিক করেছ? ফিরোজ খানের কথায় সকলে অবাক হয়ে খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকায়। এমনকি তাহসিন মুখের মধ্যে খাবার রেখে বড় বড় চোখ করে তাকিয়ে পড়ে। ফিরোজ খান সকলের অবস্থা দেখে খোলাখুলি দিয়ে বলে ওঠে, সবাই এভাবে ভূত দেখার মতো চমকাচ্ছ কেন? সবাই তখনও চুপ, কিন্তু প্রেরণা সকলের মধ্যে মুখ ফুটে বলে ওঠে, বড় আব্বু, তুমি তো জন্মদিন পালন করা পছন্দ করো না, এখন গিফটের কথা বলছো তাই তো অবাক হলাম। প্রেরণা কথায় ফিরোজ খান একটু নরম সুরে বলে, জন্মদিন পালন করতে তো বলিনি, তোমাদের ট্রিট দেবে তখন আমরাও গিফট দেব, জন্মদিন পালন করতে হয় না আম্মু? প্রেরণা উৎফুল্ল হয়ে বলে ওঠে, হ্যাঁ দি। প্রেরণার কথা শেষ করার আগেই তাসনিয়া ওর মুখ চেপে বলে, প্রেরণা বেশি বকবক করে, বড় আব্বু, আমরা গিফট কিভাবে দিব বলো, আমরা ট্রিট নিব। ফিরোজ খান ওদের কাণ্ডে হেসে বলে, ঠিক আছে তোমরা ট্রিট নাও। মুমতাহিনা বেগম পাশে এসে দাঁড়ালে ফিরোজ খান বলে, এতিমখানায় বলা আছে টাইম মতো চলে আসবে, তোমরা সবাই রেডি রেখো। হিনা, ঠিক আছে। পুরিয়া তখন চুপ থাকলো, এবার উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, এতিমখানায় কি বলা আছে? মুমতাহিনা বেগম পুরি মাথা হাত বুলিয়ে বলে, এতিমখানা বাচ্চাদের একবেলা খাওয়াবো, আরিয়ানের জন্মদিন, আর তোদের উপর কত বিপদ গেল, ওরা এসে একটু কোরআন শরীফ পাঠ করবে, দোয়া করবে, তাহলে তো আজকে অনেক কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ সবাই মিলে করবো, আর লোক তো আছেই, তুই খেয়ে নে, খেয়ে যে রেস্ট নে। পছন্দের খাবার পেয়ে আরিয়ান মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তখন ফিরোজ খান জিজ্ঞাসা করে, ফ্লাইট কখন? খেতে খেতে আরিয়ান বলে, আজকে যাওয়া ক্যান্সেল, আগামীকাল সকালে রওনা দেবো ইনশাআল্লাহ। আরিয়ানের কথায় ফিরোজ খানে খাওয়া বন্ধ হয়ে যায়। মুখের সামনে থেকে লোকমান নামিয়ে রাগী গলায় বলে, যেখানে আজকে তোমার চেক আপের কথা ছিল সেখানে আজকে যাবে না, আগামীকাল? চেক আপ করতে করতে পরশু, এতটা দেরি করা ঠিক হচ্ছে? আরিয়ান নির্বাকভাবে উত্তর দেয়, কিছু হবে না ইনশাআল্লাহ, আমরা এখন ডক্টরের সাথে কথা বলেছি। ফিরোজ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলেন, যা ভালো লাগে করো। খাওয়া শেষ করে ফিরোজ খান বেরিয়ে যায়। তাহসিন সবার প্রথমে খেতে বসলেও সবার শেষে উঠবে বলে বসে আছে। ফিরোজ খান সহ বাকি সকলে প্রায় চলে যেতে টেবিলে শুধু আরিয়ান আর তাহসিন।
তাহসিন গলায় আওয়াজ নিচু করে জিজ্ঞাসা করে, ভাইয়া পুরি কি গিফট দিয়েছে? আরিয়ানে খাওয়া প্রায় শেষের দিকে। তাহসিনের কথা শুনে আরিয়ান একটু রহস্য করেই বলে, গিফট তো দিয়েছে, কিন্তু হাতে পেলে এখন অনেক দেরি আছে। তাহসিন আরিয়ানের কথা বুঝতে উঠতে না পেরে বোকার মতো প্রশ্ন করে, মানে? আরিয়ান বেসিনের দিকে যেতে যেতে বলে, ডেলিভারি হবে 9 মাস পরে, সেই গিফট থেকে বড় গিফট আর কি হতে পারে? তাহসিন আবার বুঝলো আরিয়ানের কথার মানে। একগাল হেসে তাহসিন বলে, তুমি তো হচ্ছে শুধু বাবা, আর আমি তো মামা চাচা দুইটাই, আমার তো ডাবল আনন্দ। সেই আনন্দে ধেইছেই নাচবো তো অবশ্যই। আচ্ছা ভাইয়া, তুমি তো পুরীর ভাই, তাহলে বাচ্চা তোমাকে বাবা নাকি মামা বলে ডাকবে? আরিয়ান কপাল কুঁচকে তাকিয়ে বলে, সম্বন্ধে। সন্ধ্যাবেলা শহরে ব্যস্ততম বিলাসবহুল রেস্টুরেন্টে বসে আছে খানবাড়ির সদস্যগুলো। ইতিমধ্যে ঈশান আর আরিয়ান এসে যোগদান করেছে। যার যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। সকলে গল্প করছে আর অপেক্ষা করছে। সকলে কথার মাঝে হঠাৎ নীরবতা নেমে আসে। ওদের টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে খুব মার্জিতভাবে একজন বলে ওঠে, হ্যাপি বার্থডে মিস্টার আরিয়ান খান, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনার আগামী দিনগুলো সুন্দর হোক। সকলের দৃষ্টি সেই লোকটির উপর। ফুল ফর্মাল গেটআপে, হাতের উপর টুস নিয়ে দাঁড়িয়ে আছে আহনাফকে দেখে আরিয়ানের কপালে উষ্ণ ভাঁজ পড়ে, তবু নিজেকে সামলে নিয়ে ভদ্রতার সাথে বলে, থ্যাংক ইউ, বসুন মিস্টার চৌধুরী। আহনাফ হাস্যজ্জ্বল মুখে জবাব দেয়, নো থ্যাঙ্কস, আমি আসছিলাম মিটিংয়ে, এক না তো শেষ হলো। বের হওয়ার সময় আপনাদের দেখে এগিয়ে আসলাম। এগিয়ে যখন এসেছেন তাহলে একটু বসেই যান। আপনাদের সাথে জয়েন হতে পারলে ভালোই লাগতো। বাই দ্য ওয়ে, আপনারা হানিমুনে থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছিলেন, খবর পেলাম। এখন কেমন আছেন? আরিয়ান উঠে দাঁড়িয়ে আহনাফের সামনে এসে দাঁড়িয়ে বলে, ঠিকই শুনেছেন, আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে মিস্টার খান, এনজয় ইউর ফুড। কথা বলে আহনাফ সামনে এগিয়ে যায়, যে আবার পিছিয়ে এসে বলে, এন্ড বি কেয়ারফুল নেক্সট টাইম, ভাগ্য প্রতিবার আপনার সহায় নাও হতে পারে। আহনাফের কথাটা আরিয়ানের কানে তড়িৎ বেগে ছুটে যেয়ে মস্তিষ্কে আঘাত করে। আহনাফের কথা ইঙ্গিত বুঝতে পেরে আরিয়ান সেকেন্ডের সময় লাগে না, তাই সে বাঁকা হাসি দিয়ে আহনাফের পিছু ডাকে, মিস্টার চৌধুরী। আরিয়ানের ডাকে আহনাফ থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকায়। ভৌজুরা উঁচু করে জিজ্ঞাসা করে, কি? আরিয়ান পকেটে হাত গুজে রেখেই বলে, মিষ্টি খেয়ে যাবেন না? স্পেশাল সেলিব্রেশনে স্পেশাল মিষ্টি। মানে হলো আমি বাবা হতে চলেছি, আর পুরিমা, সো সেই স্পেশাল সেলিব্রেশনের স্পেশাল মিষ্টি খেতে অবশ্যই আসবেন। আরিয়ানের কথায় প্রফুল্লিত হয় আহনাফের পুরো দেহ মস্তিষ্ক। পুরি প্রেগনেন্ট কথাটা যেন কাটার মতো বিঁধেছে হৃদয় এবং মস্তিষ্কে, বিশ্বাস করতে চাইছে না। তবুও সে চিরচেনা সেই স্বভাবসুলভ হাসি দিয়ে বলে, কংগ্রাচুলেশন মিস্টার খান, সময় করে যাব স্পেশাল মিষ্টি খেতে, এখন আসি। কথাটা বলে আহনাফ দ্রুত প্রস্থান করে। আহনাফের দ্রুত প্রস্থানে আরিয়ান মুস্কি হাসি দিয়ে বসে পুরীর পাশে বসে পুরীকে উদ্দেশ্য করে বলে, তুমি প্রেগনেন্ট শুনে তোমার আশিকের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আরিয়ানের কথায় পুরি বোকা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার আশিক মানে? ওই যে আহনাফ চৌধুরী, তোমার জন্য পাগল। ধুর, ওইসব বাদ দিবেন, ওরকম আশিক মাসিক সবার থাকে, আপনারও আছে। আমার আবার কই আছে? পুরি একটু দুষ্টামি করে সকলকে শুনিয়ে বলে, আরিশা আপু মনে আছে তৃষা আপু কি করেছে? পুরীর সাথে তাল মিলিয়ে আরিশা বলে ওঠে, হ্যাঁ, থাকবেন আবার। আরিয়ান চোখ গরম দেখিয়ে আরিশাকে বলে, বড় ভাই হয়ে রেসপেক্ট দিয়ে কথা বলো। বড় ভাই হো আর যাই হোক, পুরীকে খুঁচালে আমরাও ছেড়ে দেব না। এরই মধ্যে ওদের অর্ডার করা খাবার চলে আসে, কিন্তু আরিয়ানের মনোযোগ খাবারে নেই। আহনাফের বলা কথাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। গাড়ি ড্রাইভিং সিটের পাশে চোখ বন্ধ করে বসে আছে আহনাফ, আর গাড়ি ড্রাইভ করছে আরিফ। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আহনাফকে দেখছে। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করবে করেও কিছু পারছে না। আহনাফ চোখ বন্ধ রেখে আরিফকে বলে ওঠে, কিছু বলবি বল। আহনাফের ষষ্ঠ ইন্দ্রিয় সচেতনা দেখে আরিফ মুচকে হেসে দিয়ে বলে, কি হয়েছে তোর? আহনাফের ঠোঁটের কোণে তাচ্ছিল্যর হাসি। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলে, পুরি প্রেগনেন্ট। আহনাফের কথার সাথে জুড়ে ব্রেক করে আরিফ বিস্ময়ের চোখে আহনাফের দিকে তাকায়। আরিফের সেই দৃষ্টি উপেক্ষা করে আহনাফ বলে, এত চেষ্টা করে পুরীকে নিয়ে আসতে পারলাম না। আরিফ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে না পেরে আরিফ আবারও বলে, তুই কম কিসের? এক মেয়ের পিছনে পড়ে থাকার কোনো মানে হয় না, তুই পুরি চিন্তা করে বাদ দে। আহনাফ নিরুদ্দেরভাবে বলে, সামনে একটা ব্রিজ আছে, ওইখানে সাইড করে গাড়ি থামাবি। আরিফ কোনো প্রতি উত্তর না করে গাড়ি স্পিড বাড়িয়ে এসে থামে ব্রিজের উপর। লোক খুলতে আহনাফ বেরিয়ে যেয়ে ব্রিজের পাশে দাঁড়ায়। ওর পিছু আরিফ যেয়ে থামে ঠিক পাশে। আরিফ এসে দাঁড়াতে আহনাফ সামনের দিকে দৃষ্টি রেখে বলে, জীবনে মনের মানুষ বাদে যাই চাইলাম সবই পেলাম, কিন্তু সবার আগে তো দরকার ছিল সেই মানুষটা। আরিফ আহনাফের কাঁধে হাত রেখে বলে, আমার চেষ্টা করতে পারি, বাকিটা ভাগ্য, তকদিরে না থাকলে আমরা কি পাই? আহনাফের ঠোঁট আফসোসের হাসি, যেই হাসিতে নেই কোনো উচ্ছ্বাস, আনন্দ।
প্রাণবন্ত ভাব, মৃত হাসি। জীবিত মানুষের হাসি যখন প্রাণ থাকে না কোনো জীবন শক্তি। কষ্ট দুঃখে মিলেমিশে সে তখন হাসে, কিন্তু প্রাণ থাকে না তাতে। জানিস আরিফ, পুরীকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন ওকে ভালো লেগেছিল। প্রথম দেখে ভালোবাসা হয় না, চোখে ভালো লাগা আস্তে আস্তে পুরী সম্পূর্ণভাবে আমার মনে রাজত্ব করতে থাকে। প্রথম দিনের পর থেকে ওর প্রতিটা পদক্ষেপ আমার নজরে থাকতো, কিন্তু খুবই গোপনে। আরেকটা কথা তুই জানিস না? আরিফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। একটু থেমে আহনাফ বলে, পুরী পিছু আমি লুকিয়েছিলাম, ইয়া নয়। আমি নিজেও পুরীর সাথে থাকতাম, কিন্তু দূরত্ব নিয়ে। ও কোচিংয়ে ক্লাস করতো, আমি সেইখানে চেয়েও বসে থাকতাম। ওর প্রতিটা হাসি, কথা, হাত নাড়িয়ে কথা বলা, প্রতিটা পদক্ষেপ আমি দেখতাম। আরিয়ানের আগমনে আমার প্রথম দিনে সন্দেহ হয়েছিল। পরের দিন সমস্তটা পরিষ্কার হয় আমার সামনে। ভেবেছিলাম পুরী হয়তো আরিয়ানকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু না, সেই ধারণা ভুল। পুরী আরও আগে থেকে আরিয়ানকে পছন্দ করে। ঠিক যেদিন প্রথম আরিয়ানকে দেখেছিল সকালবেলা ছাদে, ঠিক সেই সময় থেকে। ওদের দেখা ভালো লাগা কথা কিভাবে জানলি? আহনাফ ব্রিজের পাশে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বাড়িয়ে বলে, কাউকে স্টক করলে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার সমস্ত জানা যায়। আরিফ আহনাফের দিকে তাকিয়ে থাকে নিরুত্তরভাবে। আহনাফ তখন আরিফকে বলে, পুরী বিয়ে হয়েছে কবে বলতো? কবে আবার? ওই যে দাওয়াত দিল সেই সময়। আহনাফ একটু শব্দ করে হেসে উঠে বলে, নো মাই ডিয়ার ফ্রেন্ড, পুরী আর আরিয়ানের বিয়ে হয়েছিল আরিয়ানের বোনের বউ ভাতের দিন। ওই দিন পুরীর সাথে আমরা ড্রেসের কালার ম্যাচ হয়ে যাওয়ার প্রথম দিন আরিয়ান পুরীকে শপিং মলে নিয়ে যেয়ে ড্রেস চেঞ্জ করে আনে। তারপর অনুষ্ঠান শেষে পুরীর ফ্রেন্ড আকিকে তাহসিনের সাথে পাঠিয়ে দেয়। ওরা যায় নারায়ণগঞ্জের দিকে। ওইখানে আরিয়ানের দুই বন্ধু ইমন আর ইস্তিয়াক ও তাদের গার্লফ্রেন্ড দুইজন আগে থেকে ওখানে ছিল। ওদের উপস্থিতিতে ওরা দুজন বিয়ে করে। ওখানে একটা পয়েন্ট আছে, পুরী রাজি ছিল না। আরিয়ান জোর করে তখন পুরীকে বিয়ে করে। আরিফ আর চোয়াল ঝুলে যাওয়া উপক্রম, অবাক হওয়ার মাত্রা থেকে। কিন্তু আরিফও এই মুহূর্তে সমস্ত কিছু ছড়িয়ে গিয়েছে। তুই এত স্ট্রোক করলে আমাকে একবারও বলিস নাই? ইউ আর সো মিন আহনাফ। ওর বিয়ে হয়েছে জেনেও তুই ওর পিছন টাইম ওয়েস্ট করেছিলি, এটা ঠিক না আহনাফ। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। আমি যা করেছি ঠিক করেছি। আমি কাউকে এতটাই চাইতাম, কিন্তু পেলাম না। আমার রিজিকের ভালোবাসা, যত্ন পাওয়া নেই আরিফ। বল নেই, ছোটোবেলায় মাটা গেল মরে। বাপকে সারা জীবন ব্যবসায় ব্যস্ত থাকতে দেখেছি। কোনোদিনও সময় দিয়েছে আমাকে কেউ? আরে টাকা দিয়ে রাখা কাজের লোক কি কোনোদিনও আপন মানুষের মতো ভালোবাসে? যত্ন করবে না। সব থেকে যার কেউ নেই, তার মতো দুর্ভাগা এই দুনিয়াতে কেউ হয় না আরিফ, কেউ না। তুই তো তোর বাবাকে পেয়েছিস, আমি তো কোনোদিনও পাইনি। এখনও পুরীকে নিজের করে চাওয়াটা কি অন্যায় ছিল? আমি কি ওকে হারামভাবে চেয়েছিলাম যে আল্লাহ আমাকে দিল না? চাইলামই তো, তাই তো কোনো দিল না কেন? আহনাবের কথায় আরিফ কি উত্তর দেবে? সত্যি তো সে পায় না। আহনাবের প্রতিটা কথাই সত্যি। শুরু থেকে আহনাবের পাগলামি দেখছে আরিফ, কিন্তু দিন শেষে একা। আহনাবের মাঝে কাউকে নিয়ে এমন পাগলামি করতে আরিফ দেখেনি। আরিফ এগিয়ে যে আহনাবকে বলে, যে তোর জীবনসঙ্গী হবে সে তোকে অনেক ভালোবাসবে, দেখিস। এখানে এসব বাদ দে, বাড়িতে চল। গতকাল দেশে ফিরে এসে দৌড়াদৌড়ি উপরে আসিস, রেস্ট নিবি, চল। আরিফের কথায় আহনাব চোখ বন্ধ করতে চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে যায়। আরিফ এগিয়ে যেয়ে চায়, কিন্তু চায় না। মনে মনে আরিফ ভাবে, কান্না করুক, যত খুশি করুক, ছেলে মানুষ কান্না করবে মানা। এইসব কথা সাইডে রেখে আহনাব কাঁদুক। আরিফ নিজের জায়গা থেকে স্থির হয়ে থাকে। আহনাব শার্টের হাতায় চোখ মুছে বলে, চল বাড়িতে যাই, যেখানে আমার জন্য কেউ কোনোদিনও ছিল না, না আছে। ধীর পায়ে আহনাব গাড়ির দিকে যে সুর তুলে, এই ইটের শহরে পুরাই খালি, জোড়াতালি জীবন, আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর, দম ফুরালে একলা একলা নিথর দেহ কান্দা মরি রে। এই ইটের শহর পুরাই খালি, জোড়াতালির জীবন, আমার ভাল লাগে না রে। কে কার রাখে কার খবর, দম ফুরালে একলা একলা নিথর দেহ কান্দা মরি রে। কে পাইল কার কি গেল, কার কি বা আসে যায়। মন ঝিরি পথে হাঁটার লোভে কেমন করে হাই চলো। দুতং পাহাড় জম ঘরে পূর্ণিমার রাত, বর্ষা জুড়ে জীবন জোয়ারে আসর বসাবো। আহনাফের গলার স্বর আরিফের কাছে আজকে সব থেকে করুণ আর্তনাতে মতো শোনালো। একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরিফ আকাশের দিকে তাকিয়ে এভাবে, পৃথিবী বড়ই নির্দয়, কেউ কাউকে পেল মনে অপরজন, কি ভীষণমতভাবে না হারালো। হুমায়ুন আহমেদের কথাটা ঠিক, দুইজনে ভালোবাসার মাঝে তৃতীয় একজন কষ্ট পাবেই। নির্দয় পৃথিবী, নির্দয় এক অনুভূতি, ভালোবাসা, মায়া। রেস্টুরেন্ট থেকে সকলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে বেজে যায় রাত 10টা। বাড়িতে অনেক কিছু রান্না করা হয়েছে। বিদায় মুমতাহিনা বেগম আগে ভাগে নিষেধ করে রেখেছিলেন, তাই আরিয়ান আজকে আর বাড়িতে জন্য খাবার আনেনি। সকলে মোটামুটি টায়ার্ড। আরিয়ান পুরি নিজের ঘরের দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আরিয়ান একটু থমকে দাঁড়ায়। ঘরের লাইট সাধারণত বন্ধ থাকে না।
ঘরে ঢুকতে পুরি বলে, লাইট অফ করে রাখলো। আরিয়ান পুরীর কথায় কিছু না বলে লাইট জ্বালায়। লাইট জ্বালাতে ওদের সামনে এক ঝুলি উপহারের পর্সা সাজানো, প্রতিটা উপহারের সাথে নাম লেখা, কার থেকে উপহার প্রেরণা করা হয়েছে। আরিয়ানের আগে পুরি এগিয়ে যেয়ে দেখে বলে, কত সুন্দর গিফট, সব আপনার জন্য। ঝুড়ি থেকে একটা গিফট উঠিয়ে নিয়ে বলে, এইটা আরিশ আপু দিয়েছে। একে একে সবার নাম বলে, কিন্তু আরিয়ানের মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে পুরি এসে আরিয়ানের হাত ধরে ছাকিয়ে বলে, এত গিফট পেয়েও আপনি খুশি হননি? পুরি প্রশ্ন শুনে আরিয়ান পুরীর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে পুরী গাল টেনে বলে, খুশি হয়েছি, অনেক খুশি, কিন্তু আগে ফ্রেশ হয়ে তারপর এগুলো খুলবো, তার আগে না। আরিয়ানের কথা শুনে পুরী গাল ফুলিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন? আরিয়ান পুরীকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগিয়ে যেয়ে দরজা আটকাতে আটকাতে বলল, তোমার প্রতিটা পদক্ষেপ আমার মুখস্থ, কোনটা পরে কি বলতে পারো এটা তো সামান্য বিষয়। সবগুলো পিন খুলে হিজাবের হ্যাঙ্গিংয়ে মেলে রাখে। আলমারি থেকে জামা নিয়ে পুরী হাতে দিয়ে বলে, জামাটা আমি খুলে পরিয়ে দেই। পরিয়া তখন অবিশিষ্ট নয়নে আরিয়ানের কাজগুলো দেখছিল। আরিয়ানের কথায় পুরি হুঁশ ফিরে। আরিয়ানের হাত থেকে কাপড়গুলো ছিনিয়ে নেয়। উল্টাপাল্টা কাজে চিন্তা। উল্টাপাল্টা কই? আমি তো শুধু জামা চেঞ্জ করার কথা বলছি, আর বাকিটা তো তুমি বললে বাকিটা। তার মানে তোমার ইন সামথিং। আরিয়ানকে একটু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, নাথিং। আরিয়ানের ঠোঁটের কোণে হাসি রেখা টেনেই বলে, ফ্রেশ হয়ে নাও হানি, তারপর দেখছি। আরিয়ান এগিয়ে যেয়ে পুরীকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ফ্রেশ হতে বলে বেরিয়ে আসে। আরিয়ান এসে নিজেও চেঞ্জ করে নেয়। গিফট আনবক্সিং করার জন্য পুরী উৎফুল্ল হয়ে আছে। চেঞ্জ করে এসে একে একে গিফট আনবক্স করে। সকলে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে, ঘড়ি, পারফিউম, গোল্ডের জিনিসপত্র। সবার শেষে ফিরোজ খানের দেওয়া গিফট নেয়। ফিরোজ খান জন্মদিন উপলক্ষে গিফট দিয়েছে দেখে দুইজনে অবাক। গিফটের বাহিক দিক দেখে আরিয়ান ভেবেছিল কোনো বই হবে, কিন্তু পুরো রেপিং খুলতে দুইজনের চক্ষু চরগাছ। দুইটা লেটেস্ট মডেলের আইফোন 17, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক এডিশন। অ্যাক্সিডেন্টের পর পুরীর ফোন পাওয়া যায়নি, কিন্তু আরিয়ানাটা ছিল, তবু সেটা ডিসপ্লে ভেঙে অবস্থা নাজেহাল। ফোন দুটো হাতে নিয়ে পুরী আনন্দের সাথে বলে ওঠে, দেখছেন আমাদের প্রয়োজন বুঝে বড় মামা গিফট করেছে। আরিয়ান কপাল কুঁচকে পুরীর দিকে তাকিয়ে বলে, বড় মামা আবার কি? শ্বশুর তোমার? আব্বু বলো। আরিয়ানের কথা পুরী একটু থতমতে খেয়ে যায়। মিনমিন সুরে বলে, অভ্যাস এতদিনের, আস্তে আস্তে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আর এখন এসব রাখো, ঘুমাতে হবে, অনেক ধকল গিয়েছে সারাদিন। আরিয়ানা সমস্ত গিফটগুলো এক জায়গায় করে রেখে দিয়ে আসে। লাইট অফ করে রুমে টেম্পারেচার স্বাভাবিক করে দিয়ে এসে শুয়ে পড়ে। আরিয়ান শুয়ে পড়তে পুরীকে টেনে এনে নিজের সাথে উপর শুয়ে দেয়। পরম যত্নে উষ্ণতায় আরিয়ানের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সব থেকে শান্তি এবং নিরাপদ আশ্রয়। ভোরে ঘুম থেকে উঠে আরিয়ানের সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে থাকে পুরী। যদিও আরিয়ান নিজে সব গুছিয়ে নিয়েছে। আরিয়ান গোসল করে এসে রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে। পুরী এগিয়ে এসে আরিয়ানের রেডি হওয়া দেখতে থাকে। পুরীকে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান ভুজুলা জুলা উঁচু করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? পুরী বড় নিঃশ্বাস ফেলে বলে, আবার কতদিনের জন্য আমাকে একা রেখে চলে যাচ্ছেন? চুল আঁচড়ানো শেষে আরিয়ান পারফিউম দিতে বলে, চলে যাচ্ছি কই, করে ছাতে করে তো নিয়ে যাচ্ছি মানে আবার কি? আমার বউ আমার সাথে যাচ্ছে। পুরী অবাক হয়ে বলে, মানে কি? আমার পাসপোর্ট ভিসা কিছু কি আছে? আরিয়ান এগিয়ে যেয়ে পুরী দুই কাঁধে হাত রেখে বলে, সব রেডি, এখন জলদি জামা চেঞ্জ করে নাও, না হলে ফ্লাইট মিস হবে। কিন্তু ব্যাগ? পুরী হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে আরিয়ান বলে, সব হবে, তুমি যাও রেডি হয়ে গো। পুরীকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দেয় রেডি হতে। আরিয়ান দেশে এসে সমস্ত কিছু তাহসিন, ইমন আর ইস্তিয়াকের সাহায্যে ঠিক করে রেখেছিল। পুরীকে এক মুহূর্ত নিজের থেকে দূরে রাখতে পারবে না, সেই জন্য এই ব্যবস্থা, যা পুরীর জন্য অনেক বড় সারপ্রাইজ। দেখতে দেখতে কেটে যায় 6টি মাস। পুরী পেট এখন পরিপূর্ণ গর্ভবতীর মতন। স্বাভাবিকভাবে 6 মাসে অত্যাসত্ত্বা পেট যতটা বড় হওয়া উচিত তার থেকে পুরী পেট তুলনামূলকভাবে একটু বেশি বড়। সেই জন্য বাড়ির সকলে একটু বিশেষ যত্ন রাখে। আর আরিয়ান, সে তো না পারে পুরীকে নিজের সাথে নিয়ে সবসময় থাকে। পুরী প্রেগনেন্ট হওয়ার পর থেকে আরিয়ানের সমস্ত অফিসিয়াল কাজ বাড়ি থেকে বেশিরভাগ সম্পূর্ণ করে। গতবার সিঙ্গাপুরে ডক্টর জানিয়েছিল আরিয়ান সম্পূর্ণ সুস্থ। চিন্তার কিছু নেই, নিজে সম্পূর্ণ সুস্থ শুনে আরিয়ান পুরীর যত্নে আরও বেশি মনোযোগ দেয়। টাইম টু টাইম খাওয়া দাওয়া থেকে শুরু করে কতক্ষণ পর কতটুকু পানি খাবে সেইটাও আরিয়ান দেখভাল করে। আরিয়ানের সাথে বাকি সকলে পুরীর যত্নে কোনো ত্রুটি রাখে না। আজকে পুরী চেক আপের জন্য হাসপাতালে যাবে। আরিয়ান পুরীকে রেডি করে নিজেও রেডি হয়ে নেয়। পুরীকে ধীরে নিচে নেমে দেখতে পায় মুমতাহিনা বেগম, ফিরোজ খান, মরিয়ম বেগম আর তাহসিন রেডি হয়ে বসে আছে। ওদেরকে নামতে দেখে মুমতাহিনা বেগম আরিয়ানকে ইশারা করে ফিরোজ খানকে দিকে দেখায়। মায়ের ইশারা বুঝতে পেরে আরিয়ান একটু ভুঁইতা করে জিজ্ঞাসা করে, আব্বু আজকে অফিসে গেলে না? শরীর খারাপ লাগছে কি? ফিরোজ খান ফোনের দিকে তাকিয়েছিলেন। আরিয়ানের প্রশ্ন শুনে ফোনের স্ক্রিনে থেকে চোখ তুলে আরিয়ানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে,
তোমার কি আমাকে বুড়ো মনে হয় যে 2 দিন পর পর আমার শরীর খারাপ করবে? আরিয়ান পুরীকে সোফায় বসিয়ে দিয়ে ফিরোজ খানকে বলে, না তা মনে হবে কেন, আমার আব্বু এখনো চাই ইয়াং, আবারও বিয়ে দেওয়া যাবে। আরিয়ানের কথায় তাহসিন আর পুরী শব্দ করে হেসে ফেলে, আর মুমতাহিনা বেগম মুখ টিপে হাসছে। ওদেরকে হাসতে দেখে ফিরোজ খান নিজেও একটু লজ্জা পায়। প্রসঙ্গ পাল্টে বলে, আমিও যাব হাসপাতালে, ডাক্তারের সাথে আমিও আজকে কথা বলবো, পুরীর ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। আরিয়ান একটু ভাবভঙ্গিতে ভেবে ফিরোজ খানের দিকে তাকিয়ে, ঠিক আছে চলেন, এখন যদি বসে থাকেন তো ডক্টর চলে যাবে। ফিরোজ খান বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলে, নিজে বাড়তি কথা বলে দেরি করছে, আবার আমাকে বলছে জলদি আসো। ফিরোজ খানের পিছু পিছু তাহসিন বের হয়। তাহসিন বাইরে যাবে বলে বাইক বের করতে মুমতাহিনা বেগম ও আরিয়ান মিলে পুরীকে নিয়ে যায়। আর মরিয়ম বেগমের হাতে ব্যাগ, তাতে পুরীর জন্য পানি থেকে শুরু করে কিছু খাবার আছে। আরিয়ান নিজে এগুলো ঠিক করে রেখেছিল। সকলে মিলে গাড়িতে উঠে বসে আরিয়ান গাড়ি ড্রাইভ করছে, পাশে বসে আছে ফিরোজ খান। পিছনে ব্যাক সিটের মাঝে পুরীকে বসিয়ে এক পাশে মুমতাহিনা বেগম তো অপর পাশে মরিয়ম বেগম। আরিয়ান সাবধানে গাড়ি ড্রাইভ করছে। আর কিছু সময় পর পর লুকিং মিররে পুরীকে দেখছে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ফিরোজ খান পাশে বসে অনেকক্ষণ যাবৎ ছেলের এমন কাণ্ড দেখে যাচ্ছিল। শেষমেশ ফিরোজ খান ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলেন, তোমার নিজের মা চাচি পুরী 2 পাশে বসে আছে, কোনো অসুবিধা হলে তো বুঝবে, অন্তত তোমার থেকে বেশি বুঝবে। বারবার দেখতে যে মনোযোগ নষ্ট করার জন্য রাস্তা গাড়ি চাপ দিছি। ফিরোজ খানের কথা শুনে লজ্জায় পুরী কান গরম হয়ে যায়। মনে মনে আরিয়ানকে বকে নিয়েছে অনেকবার। এদিকে আরিয়ান একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, আমার মনোযোগ আর দৃষ্টি দুটোই আপনার মতো শার্প, এত চিন্তা করবেন না। ছেলের লাগাম ছাড়া কথার সাথে পারবে না বুঝতে পেরে ফিরোজ খান চুপ করে থাকে। হাসপাতালে পৌঁছানোর পর প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি করে অপেক্ষা করে রিপোর্ট আসার জন্য। ঘণ্টাখানেক বাদে রিপোর্ট পাওয়ার পরে ডাক্তারের কাছে যায় সকলে। রিপোর্ট নিয়ে সোজা ডাক্তারের চেম্বারে ঢুকে যায় পুরী। রিপোর্ট দেখে ডাক্তার পুরীকে জিজ্ঞাসা করে, তোমার সাথে গার্ডিয়ান এসেছে? জি বাইরে আছে। ডাক্তার তখন একজন নার্সকে দেখে বলে, পুরীর বাড়ির লোকজনকে ডেকে দিতে। নার্স ডক্টরের কথা মতো ডাকতে বের হলে পুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা ম্যাম, আমার বেবি সুস্থ আছে? পুরীকে চিন্তিত হতে দেখে ডাক্তার হাসি দিয়ে বলে, একদম সুস্থ আছে, তোমারটা বেবি, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। নার্স বাইরে এসে খবর দিলে আরিয়ান ঢুকতে যায়, কিন্তু ফিরোজ খান বাধা দিয়ে মুমতাহিনা বেগমকে পাঠায়। মুমতাহিনা বেগম চেম্বারে ঢুকলে আরিয়ান চিন্তার পারত আরও বেড়ে যায়। মুমতাহিনা বেগম ভিতরে আসতেই ডাক্তার বসতে বলে পুরীর পাশে, পেশেন্টের কী হয় আপনার? আমার মেয়ে, বৌমা দুটাই হয়। মুমতাহিনা বেগমের কথায় ডাক্তার মুচকি হেসে বলে, তাহলে তো ডাবল যত্ন পায়। যাই হোক, আপনাদের আরও বেশি খেয়াল রাখতে হবে এখন থেকে। ডাক্তারের কথায় শুনে মুমতাহিনা বেগম আর পুরী একে অপরের মুখের দিকে তাকায়। মুমতাহিনা বেগম চিন্তিত গলায় জিজ্ঞাসা করে, কোনো সমস্যা আছে? না না, চিন্তার কোনো কারণ নেই। আসলে পেশেন্টের বয়স কম, তার উপর ওনার ট্রিপলেট বেবি, এই কারণে 6 মাসে এত বড় বেবি পাম্প। ট্রিপলেট বেবি তো এই কারণে বেশি সাবধানে থাকতে হবে। ট্রিপলেট বেবি শুনে পুরী চোখ বড় হয়ে যায়। সকলে কথায় যমজ বেবি এক স্টেপ করেছিল, তাই বলে ট্রিপল পুরী চিন্তায় ছিল না। পুরীকে চিন্তিত দেখে ডাক্তার আরও কিছু পরামর্শ দেন, সাথে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেন। মুমতাহিনা বেগম চেম্বারে ঢোকার পর থেকে আরিয়ানের টেনশন বাইরে পায়চারি করতেই আছে। এদিকে ফিরোজ খান, তাহসিন, মরিয়ম বেগম চেয়ারে বসে বসে আরিয়ানের কাণ্ড দেখছে। আরিয়ানকে এভাবে পায়চারি করতে দেখে তাহসিন বলে, ভাইয়া তুমি সোজা হাঁটলে এতক্ষণে আমেরিকায় পৌঁছে যেতে। তাহসিনের কথা আরিয়ান দাঁড়িয়ে যায়, এতক্ষণ হয়ে যাচ্ছে, এত সময় তো লাগে না, চিন্তা তো হবেই। কথা শেষ হতেই দেখতে পায় পুরীকে নিয়ে মুমতাহিনা বেগম বেরিয়ে আসছেন। আরিয়ান ছুটে এসে এগিয়ে যায়, জিজ্ঞাসা করে, কি হয়েছে, কোনো সমস্যা কি, ডক্টর কি বলল? আরিয়ানের এমন অস্থিরতা দেখে মুমতাহিনা বেগম মনে মনে খুশি হন, কিন্তু আরিয়ানের কথায় উত্তর না দিয়ে মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলে, আজকে থেকে যে তুই আর সেলিনা বেগম কাঁথা সেলাই করবি, আমি যা করেছি তাতে হবে না। আরিয়ানের প্রশ্ন এড়িয়ে যাওয়া আরিয়ান এবার অস্থিরতা আরও বেড়ে যায়। ছেলেকে পাত্তা না দিয়ে মুমতাহিনা বেগম ফিরোজ খানের দিকে তাকিয়ে বলে, আকিকার জন্য গরু খাসি যাই কিনেন, সেগুলো 3টা করে কিনবেন, ছেলে হলে তো 6টা, মেয়ে হলে তো 3টা। মুমতাহিনা বেগমের হেয়ালি বুঝতে না পেরে আরিয়ান পুরীকে জিজ্ঞাসা করে, আমু বলছে না, তুমি বলো ডক্টর কি বলেছে, আমার টেনশন হচ্ছে, বুঝতে পারছো? মুমতাহিনা বেগম আরিয়ানকে ধমক দিয়ে পুরীকে জিজ্ঞাসা করার, ওকে কি জিজ্ঞাসা করছিস আমার কাছে, শোন। শুনতে তো চাচ্ছি, বলছো না তো। ফিরোজ খান নিজেও এবার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, হিনা কি হয়েছে এবার বলো, সবাই টেনশন যাচ্ছে। আমাদের পুরী 1টা নয়, 2টা নয়, 3টা পিচ্চি হবে। আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য 1জন নয় 3জন আসছে। মুমতাহিনা বেগমের কথায় সকলে বিস্মিত, স্তব্ধ। তাহসিন ধপ করে বসে পড়ে আঙ্গুল দিয়ে গুনে গুনে গুনতে থাকে, 1 নয়, 2 নয়, 3টা। ও আমার আল্লাহ, ওই কি? আরিয়ান পুরী হাত থেকে রিপোর্ট নিয়ে দেখতে থাকে। রিপোর্টে স্পষ্টভাবে লেখা, মাল্টিপল প্রেগনেন্সি উইথ সার্ভাইভাল ফেডিউস। আরিয়ান বাকরুদ্ধ, সাথে সকলে একই সাথে সকলে খুবই খুশি, সেই সাথে পুরীর জন্য চিন্তিত।
অল্প বয়সে প্রেগনেন্সি, তার উপর ট্রিপল। খান বাড়িতে নতুন 3 সদস্যই হবে, সকলে আদরের, কিন্তু তাদের পৃথিবীতে আগমনের আগের পর্যন্ত সকলের মধ্যে যেই চিন্তা থাকবে সেটা অকল্পনীয়। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই জানাবেন। আর গল্পটি পরে শেষের দিকে, তো নতুন গল্প আসতে চলেছে খুব শীঘ্রই, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।